ওকে, তো লাস্ট ক্লাসে আমরা লেজার্স এই টপিকটাকে ইন্ট্রোডিউস করেছি। এখানে স্টিমুলেটেড এমিশন, স্পন্টেনিয়াস এমিশন এবং অ্যাবজর্পশন প্রসেস এগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে, এবং তার পাশাপাশি আইনস্টাইনস এ অ্যান্ড বি কোএফিসিয়েন্টস এই দুটোকে রিলেট করা হয়েছে। স্টিমুলেটেড এমিশন রেট, স্পন্টেনিয়াস এমিশন রেট, এই দুটো রেশিওকে কম্পেয়ার করা হয়েছে। ভিজিবল লাইটের ক্ষেত্রে এই রেটটা কেমন হয়, মাইক্রোওয়েভ ডোমেনে এই রেটটা কেমন হয়, সেগুলো আমরা দেখে এসেছি। পপুলেশন ইনভার্সন বলতে কি বোঝায় সেটা পড়ে এসেছি, মেটাস্টেবল স্টেট বলতে কি বোঝায় সেটা দেখে এসেছি। একটা লেজার সিস্টেমের মধ্যে ফান্ডামেন্টাল কম্পোনেন্টসগুলো কি কি, একটা অ্যাক্টিভ মিডিয়াম, নেক্সট হচ্ছে একটা পাম্পিং সোর্স, এবং আরেকটা হচ্ছে অপটিক্যাল রেজোনেটর। এইগুলো সম্পর্কে আমরা ইন ডিটেল স্টাডি করেছি। আজকে লেজিং অ্যাকশন এর যে বেসিক প্রসেস সেইটা নিয়ে ডিসকাস করব, এবং লেজিং অ্যাকশন ইনিশিয়েটেড হতে গেলে নেসেসারি কন্ডিশনটা কি সেইটা নিয়ে ডিসকাস করব। একটা অ্যাক্টিভ মিডিয়ামের, একটা জাস্ট অ্যাক্টিভ মিডিয়ামের কথা কনসিডার করো। সেই অ্যাক্টিভ মিডিয়ামে লোয়ার এনার্জি স্টেট E1 এনার্জি স্টেটে N1 নাম্বার অফ মলিকিউলস বা N1 নাম্বার অফ অ্যাটমস আছে ধরে নাও। Consider an excited state having energy E2 and number of molecules or atom N2. The energy difference E2 minus E1 is equal to H into nu. এবার এইরকম একটা অ্যাক্টিভ মিডিয়ামের মধ্য দিয়ে আই ইন্টেন্সিটির একটা রেডিয়েশনকে পাঠানো হলো, এবং অ্যাট দি এন্ড আফটার দি অ্যাক্টিভ মিডিয়াম the intensity of the radiation becomes I plus di, এবং এটা ধরে নাও যে the ray has traveled a distance dz through the active medium. এখন এই মিডিয়ামের মধ্য দিয়ে যাওয়ার সময় কোন কোন ফেনোমেনাগুলো অকার করতে পারে। প্রথমত অ্যাবজর্পশন হতে পারে। কিছু ফোটন আছে যেগুলো অ্যাবজর্বড হবে বাই দি অ্যাটমস অর মলিকিউলস which were initially in the ground state. The rate of such absorption is given by B n1 into u nu. এটা আমরা আগেই ডিসকাস করেছি, যেখানে B is called the Einstein B coefficient. So rate of absorption equals to B n1 into u nu. That will reduce the intensity of the incident radiation. The rate of stimulated emission, there will be some emission, some atoms or molecules which were initially in the excited state will be stimulated to the lower energy state by emitting a coherent photon, and that actually increases the intensity of incident radiation. So rate of such stimulated emission is given by B into N2 into u nu. এখানে বিটা আইনস্টাইন বি কোএফিসিয়েন্ট, আর বাকি সিম্বলগুলো পরিচিত আছো। এই টার্মটাকে আমরা আগে ইন্ট্রোডিউস করে এসেছি। তাহলে এই ইন্টেন্সিটির যে চেঞ্জ, সেই ইন্টেন্সিটির চেঞ্জটা কিসের সাথে প্রপোর্শনাল হবে? এইটা proportional to many factors. The change in intensity as it passes through the active medium will be proportional to the incident intensity. It will be proportional to the length of the medium, and it will be proportional to the difference rate of emission minus rate of absorption. Rate of emission enhances the intensity of the radiation, whereas the absorption reduces the intensity of the incident radiation. তাহলে ডিআইটা ইজ প্রপোর্শনাল টু গামা 21 মাইনাস গামা 12। এই তিনটেকে যদি কম্বাইন করো, ইউ হ্যাভ ডিআই to be proportional to I into gamma 21 minus gamma 12 into dz. Now replace gamma 21 and gamma 12 to derive di as proportional to b u nu I into minus n1 into dz. এবার এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে ইন্ট্রোডিউস করা যেতে পারে। যেমনটা দেখছো যে এই প্রপোর্শনাল সিম্বলটাকে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করতে পারি, করে জিনিসটাকে রিরাইট করতে পারি as di by I equals to sigma nu into n2 minus n1 into dz. Sigma nu টা একটা প্যারামিটার that describes the absorption or emission. I mean it is a cross section that a absorption or emission can take place.
এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে দেখো এরকম একটা এক্সপ্রেশন পাবো, i ইকুয়ালস টু I0 ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস সিগমা নিউ n1 মাইনাস n2 ইন্টু জেড। এখানে মাইনাস সাইনটা নেওয়া হয়েছে বিকজ ইন্টু মাইনাস n1টাকে আমরা মাইনাস n1 মাইনাস n2 করে লিখেছি। তো এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি ইন্টেন্সিটি। যা জিনিসটাকে আবার সামারাইজ করা যাক, ধরে নেওয়া যাক যে আই ইন্টেন্সিটি বা I0 ইন্টেন্সিটির একটা রেডিয়েশন ইনসিডেন্ট হলো কোনো একটা অ্যাক্টিভ মিডিয়ামের উপর। এবার এই অ্যাক্টিভ মিডিয়ামটার পরে যে ইন্টেন্সিটিটা আমরা পাবো সেই ইন্টেন্সিটিটাকে তাহলে এইরকম একটা এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে। এখান থেকে খুব ক্লিয়ারলি বুঝতে পারছো যে আইটা ইজ লেস দেন I0 বিকজ n2 ইজ লেস দেন n1 ইন নর্মাল কন্ডিশন। আমরা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে n2 n1 এইগুলো কেমন হয় সেটা অবজার্ভ করেছি। আমরা দেখেছি যে পপুলেশন অফ দি এক্সাইটেড স্টেট ইন থার্মাল ইকুইলিব্রিয়াম is smaller as compared to the population in the lower energy state, and that follows from Maxwell-Boltzmann distribution. Sigma nu is a positive quantity, Z is a positive quantity, and as I said, in thermal equilibrium, N1 is greater than N2. N1 is greater than N2, so this quantity is also positive. Therefore, I is less than I0. So, how can you make I greater than I0? How can you increase the intensity of the incident radiation in order to achieve I greater than I0 into must be greater than N1? That is, you have to make the whole thing, the exponential factor, positive, and in order to make it positive, into must be greater than N1. That is, del n equals to n2 minus n1, this population difference or the population inversion into minus n1, that must be greater than 0. That is, population inversion is the necessary condition for light amplification. In order to achieve the amplification in the incident radiation, we must have to achieve population inversion in the active medium. Now, let us discuss the threshold condition. As I said that in a laser system, the active medium is kept between two mirrors. The active medium is kept within an optical resonator. Let us consider the length of the resonator as d, and m1 is one mirror and m2 is other mirror that forms the optical resonator. The initial intensity, let us consider at any instant the intensity is I0. Say after reflection from the mirror M1, the intensity of the radiation is I0. Okay. Now, in what will be the intensity before reflection at M2? As it will travel through the active medium, and there will be some gain within the radiation. As discussed, the intensity before reflection, that is the intensity of the radiation after traveling a distance d through the active medium, is given by this expression. Just recall the earlier expression, I0 exponential minus sigma nu into n1 minus n2 into d. Okay, in earlier expression we have replaced z by d. আর এর পাশাপাশি আরেকটা ফ্যাক্টর দেখতে পাচ্ছ, এক্সপোনেনশিয়াল মাইনাস আলফা প্রাইম ইন্টু ডি। সো হোয়াট ইজ আলফা প্রাইম ডি? এই ফ্যাক্টরটা কি? এই ফ্যাক্টরটা বেসিক্যালি অ্যাক্টিভ মিডিয়ামটার মধ্যে স্ক্যাটারিং লস বা অন্য কোনো প্রসেসে লসকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এখানে এই ফ্যাক্টরটা ফার্স্ট এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা গেইন বা লসকে রিপ্রেজেন্ট করছে বিকজ অফ stimulated emissions and absorption process, whereas বাকি যে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা দেখতে পাচ্ছ, এই সেকেন্ড এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা স্ক্যাটারিং বা অন্য কোনো প্রসেসে লসকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এখন এইখানে যে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা রয়েছে, প্রথম এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা রয়েছে এখানে সিগমা নিউ n1 মাইনাস n2, এইটাকে ধরো আমরা মাইনাস সিগমা নিউ n1 মাইনাস n2, এই এন্টায়ার জিনিসটাকে আমরা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে i1টাকে রিরাইট করতে পারি as I0 এক্সপোনেনশিয়াল আলফা মাইনাস আলফা প্রাইম ইন্টু ডি। আমি এখানে সেটাকে এক্সপ্লেন করে দিয়েছি। আলফা ইকুয়ালস টু সিগমা নিউ ইন্টু মাইনাস n1, and that is greater than 0 because we have an active medium where population inversion is achieved.
And as I said, alpha prime accounts for the scattering loss or other losses within the medium. Now, intensity after reflection at M2, as the radiation is incident on the second mirror, a part of it will be reflected and a part of it will be transmitted. কতটা রিফ্লেক্টেড হবে সেইটা ডিপেন্ড করছে এই মিররটা রিফ্লেক্টিভিটি কত। ধরে নেওয়া যাক মিররটা রিফ্লেক্টিভিটি সাম R2, যদি ইনসিডেন্ট রেডিয়েশনটার ইন্টেন্সিটি I1 হয় তাহলে কতটা ইন্টেন্সিটি রিফ্লেক্টেড হবে R2 ইন্টু I1। I1 এর এক্সপ্রেশনটা আমরা এখানে দেখেছি, তাহলে R2 ইন্টু I1 এইটাকে বসিয়ে দিলাম। তাহলে I2 is the intensity of the radiation that is reflected from the mirror M2। এবার এই মিরর থেকে রিফ্লেক্টেড হওয়ার পর প্রথম মিররে আসার আগে আবার এটা একটি মিডিয়ামের মধ্য দিয়ে ট্রাভেল করবে, তাহলে তার মধ্যে একটা গেইন বা লস ইন্ট্রোডিউসড হবে। গেইন বা লস কতটা ইন্ট্রোডিউসড হবে বাই দিস ফ্যাক্টর। এইখানে তাহলে আমরা যে ইন্টেন্সিটিটা পেয়েছি সেই I2 ইন্টু এক্সপোনেনশিয়াল আলফা মাইনাস আলফা প্রাইম ইন্টু ডি, সেটাকে যদি করো তাহলে এক্সপোনেনশিয়াল 2 ইন্টু আলফা মাইনাস আলফা প্রাইম ইন্টু ডি হয়ে যাবে। এই যে এক্সপ্রেশনটা বোঝাচ্ছে ইন্টেন্সিটি of the radiation before it experiences reflection at mirror M1। এবার যখন M1 মিররে এটা ইনসিডেন্ট হলো, একই রকম ভাবে এর কিছুটা পার্ট ট্রান্সমিটেড হয়ে যাবে, কিছুটা পার্ট রিফ্লেক্ট করবে। কতটা পার্ট রিফ্লেক্ট করবে এইটা ডিপেন্ড করছে যে M1 মিররটা রিফ্লেক্টিভিটি কত। ধরে নেওয়া যাক M1 মিররের রিফ্লেক্টিভিটি R1, M1 মিররে ইনসিডেন্ট ইন্টেন্সিটিটা কত, দ্যাট ইজ I3, তাহলে রিফ্লেক্টেড ইন্টেন্সিটিটা উইল বি R1 ইন্টু I3। I3 এক্সপ্রেশনটা এখান থেকে বসিয়ে দাও, দিলেই আমরা ইন্টেন্সিটিটা পেয়ে যাব। ওকে, so we have started with I1 and after a complete path we have the intensity I। আমি জিনিসটাকে আবার রিপিট করছি। ধরে নাও একদম শুরুতে ইনিশিয়ালি আমাদের ইন্টেন্সিটিটা ছিল I0, M1 মিরর থেকে রিফ্লেক্টেড হয়েছে, এই অবস্থায় রেডিয়েশনটার ইন্টেন্সিটি I0। এই অ্যাক্টিভ মিডিয়ামের মধ্য দিয়ে যাচ্ছে, গেইন লস হচ্ছে, সেটাকে আমরা এই এক্সপোনেনশিয়াল আলফা মাইনাস আলফা প্রাইম ইন্টু ডি এইটা দিয়ে ক্যারেক্টারাইজ করেছি। M2 মিররের উপর পড়ছে, একটা পার্ট রিফ্লেক্ট করে আসছে, রিফ্লেক্টিভিটি যদি R2 হয় তাহলে যে পার্টটা রিফ্লেক্ট করে আসবে সেই ভ্যালুটা হচ্ছে R2 ইন্টু I1। I1 এর ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে R2 ইন্টু I1 ইন্টেন্সিটির রেডিয়েশনটা আবার একটি মিডিয়ামের মধ্য দিয়ে আসছে, তাহলে তার ইন্টেন্সিটি কত হবে R2 ইন্টু I1 ইন্টু এক্সপোনেনশিয়াল দিস, তাহলে এক্সপোনেনশিয়াল 2 আলফা মাইনাস আলফা প্রাইম ইন্টু ডি। এই ইন্টেন্সিটিটা আবার ইনসিডেন্ট হচ্ছে অন মিরর M1, এর একটা পার্ট রিফ্লেক্টেড হবে। যদি M1 মিররের রিফ্লেক্টিভিটি R1 হয় তাহলে রিফ্লেক্টেড ইন্টেন্সিটিটা হবে R1 ইন্টু I3। I3 ভ্যালুটাকে বসিয়ে দাও, তাহলেই আমরা ইন্টেন্সিটিটা পেয়ে যাব। ওকে, so we started with an intensity I0 and after a complete path we have the intensity I। একটা কমপ্লিট পাথে এটা অ্যাক্টিভ মিডিয়ামটাকে দুবার ট্রাভেল করেছে, M2 মিররে একবার রিফ্লেকশন সাফার করেছে আর M1 মিররে একবার রিফ্লেকশন সাফার করেছে। যদি লাইটটাকে অ্যাম্প্লিফাইড হতে হয় তাহলে নিশ্চয়ই একটা কমপ্লিট পাথের পরে যে ইন্টেন্সিটিটা পাবো সেইটা ইনিশিয়াল ইন্টেন্সিটি থেকে বড় হতে হবে বা অন্তত সমান হতে হবে। ওকে, সো ইন্টেন্সিটি আফটার কমপ্লিট রাউন্ড ট্রিপ, জাস্ট আমরা রিকল করেছি আগের স্লাইডটা থেকে। ফর সাস্টেন্ড অ্যাম্প্লিফিকেশন দিস ইন্টেন্সিটি মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু I0। তাহলে থ্রেশহোল্ড কন্ডিশনটা এখান থেকে আমরা বের করে ফেলতে পারি, I ইকুয়ালস টু I0। I এর ভ্যালুটাকে বসিয়ে দাও আগের এক্সপ্রেশন থেকে, এইটা I0 এর সাথে সমান বা তার থেকে বড়, দ্যাট ইমপ্লাইজ R1 R2 ইনটু এক্সপোনেনশিয়াল দিস গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। এখানে একটা সিম্পল ম্যাথমেটিক্স করা হয়েছে, বোথ সাইডে আমরা যদি এ করে নিই, লগারিদম নিয়ে নিই, তাহলে এরকম একটা এক্সপ্রেশন পাবো। এরপর ওই আলফার ভ্যালুটাকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে n2 minus n1 is found to be greater than or equal to this factor। এখান থেকে দেখতে পাচ্ছ যে পপুলেশন ইনভার্সনটা নেসেসারি কন্ডিশন হলেও পপুলেশন ইনভার্সনের কিন্তু একটা মিনিমাম ভ্যালু থাকতে হবে ইন অর্ডার টু হ্যাভ সাস্টেন্ড অ্যাম্প্লিফিকেশন। n2 minus n1 এই পপুলেশন ইনভার্সনটার পপুলেশন ডিফারেন্সটার একটা মিনিমাম ভ্যালু, সেইটা কত 1 বাই সিগমা নিউ আলফা প্রাইম মাইনাস 1 বাই 2d ln r1 r2, অন্তত এইটার সাথে সমান হতে হবে, তবেই কিন্তু সাস্টেন্ড অ্যাম্প্লিফিকেশন পাওয়া যাবে।
thus the threshold condition for lasing action is given by this expression. ওকে, এখানে লেজিং অ্যাকশনটাকে আরো ক্লিয়ারলি এক্সপ্লেন করা আছে, দেখতে পারো, এটা সেলফ এক্সপ্লেনেটরি সিম্পল অ্যানিমেশন। ইনিশিয়ালি অ্যাটম বা মলিকিউলটা হায়ার এনার্জি স্টেটে ছিল, এই অবস্থায় যদি পটেনশিয়াল ইন্টারেক্ট করে স্টিমুলেট ফলে কিভাবে জিনিসটা অ্যাম্প্লিফাই হচ্ছে। laser. ওকে, যতবার একটি মিডিয়ামটার মধ্য দিয়ে লাইটটা ট্রাভেল করবে, ন্যাচারালি ফিডব্যাকটা পজিটিভ টাইপ ফিডব্যাক। প্রত্যেকবার যখন একটি মিডিয়ামের মধ্য দিয়ে ট্রাভেল করছে, দ্যাট এনহ্যান্সেস দি স্টিমুলেটেড এমিশন। দুটো স্টিমুলেটেড এমিশন থেকে আমরা চারটে স্টিমুলেটেড এমিশন পাচ্ছি, চারটে স্টিমুলেটেড এমিশন থেকে আটটা স্টিমুলেটেড এমিশন পাচ্ছি। দ্যাটস হাউ দি লাইট গেটস অ্যাম্প্লিফাইড। ওকে, আচ্ছা, এবার আমরা ডিফারেন্ট সিস্টেমের কথা কনসিডার করব, 2 লেভেল সিস্টেম, 3 লেভেল সিস্টেম, 4 লেভেল সিস্টেম, এবং এখানে কিভাবে লেজার পাওয়া যেতে পারে, এখানে পপুলেশন ইনভার্সন কিভাবে অ্যাচিভ করা যায়, বা পপুলেশন ইনভার্সনটা আদৌ অ্যাচিভ করা সম্ভব কিনা সেইটা নিয়ে ডিসকাস করব। আমরা দেখাবো যে ইট ইজ ইম্পসিবল টু অ্যাচিভ population inversion in a 2 level system. That is, a 2 level system cannot act as the cannot be একটা 2 লেভেল লেজার সিস্টেমকে আমরা লেজার অপারেশনের জন্য কাজে লাগাতে পারবো না। এখানে 2 লেভেল বা 3 লেভেল বা 4 লেভেল বলতে আমরা মেনলি যে এনার্জি লেভেলগুলো নিয়ে স্টাডি করছি, যে এনার্জি লেভেলের মধ্যে ফোটন রয়েছে বা এক্সাইটেশন রয়েছে, সেইগুলো নিয়ে ডিসকাস করছি। একটা সিস্টেমের 2 লেভেল সিস্টেম বা 3 লেভেল সিস্টেম মানে এইটা নয় যে এখানে জাস্ট দুটোই এনার্জি লেভেল রয়েছে বা তিনটে এনার্জি লেভেল রয়েছে। এখানে এনার্জি লেভেল অনেক রয়েছে, কিন্তু আমরা দুটো বা তিনটে বা চারটে এনার্জি লেভেলকেই অ্যাড্রেস করছি। ওকে, তো একটা 2 লেভেল সিস্টেমের কথা কনসিডার করা যাক। আমরা যে মেথডগুলো শিখে এসেছি সেই মেথডে রেট ইকুয়েশনগুলোকে লিখে ফেলতে পারি। রেট ইকুয়েশন কথাটার অর্থ হচ্ছে ডিফারেন্ট এনার্জি লেভেলে যে পপুলেশন, সেই পপুলেশনটার ভেরিয়েশনটা কেমন রেটে হচ্ছে সেইটাকে দেখা। এখানে যেমন 2 লেভেল সিস্টেম দেখতে পাচ্ছ, এটাই ইনফ্যাক্ট বারবার আমরা ডিসকাস করছি। লোয়ার এনার্জি স্টেট পপুলেশন হচ্ছে n1, হায়ার এনার্জি স্টেট পপুলেশন হচ্ছে n2। এখানে স্কিমেটিক্যালি ছবি থেকে যেটা দেখতে পাচ্ছ যে দেয়ার হ্যাপেন্স অ্যাবজর্পশন ফ্রম লোয়ার এনার্জি স্টেট টু হায়ার এনার্জি স্টেট। অ্যাবজর্পশন প্রসেসে হায়ার এনার্জি স্টেটের পপুলেশনটা বেড়ে যায়। আর দুটো এমিশন প্রসেসকে দেখানো হয়েছে, একটা স্পন্টেনিয়াস এমিশনকে দেখানো হয়েছে আর একটা স্টিমুলেটেড এমিশনকে দেখানো হয়েছে। দুটো এমিশন প্রসেসেই কিন্তু হায়ার এনার্জি স্টেটের পপুলেশনটা কমে যায়। আমরা এখানে তাহলে পপুলেশন রেট ইকুয়েশনটাকে লিখতে পারি ডিডিটি অফ ইনটু রেট অফ ভেরিয়েশন অফ পপুলেশন অফ দি হায়ার এনার্জি স্টেট ইজ ইকুয়াল টু b12 u nu n1। এটা কি অ্যাকাউন্ট করছে? দিস টার্ম অ্যাকাউন্টস ফর দি অ্যাবজর্পশন। লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে পার ইউনিট টাইমে কতগুলো অ্যাবজর্পশন হচ্ছে সেটা আমরা এই টার্মটার মাধ্যমে বোঝাতে চেয়েছি। আচ্ছা, তারপর b21 ইউনিউ ইনটু n2, এই টার্মটা কি বোঝাচ্ছে? রেট অফ স্টিমুলেটেড এমিশন। হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে কতগুলো এমিশন স্টিমুলেটেড প্রসেসে হচ্ছে সেইটা। আর a21 ইনটু দ্যাট ক্যারেক্টারাইজেস the spontaneous emission rate from higher energy state into lower energy state। যেমনটা বললাম যে অ্যাবজর্পশনটা পপুলেশনটাকে বাড়াচ্ছে, কাজে এই টার্মটা পজিটিভ। আর অন্য দুটো প্রসেস এমিশন প্রসেস দ্যাট রিডিউসেস দি পপুলেশন অফ দি হায়ার এনার্জি স্টেট, সেই জন্য এগুলোকে নেগেটিভ নেওয়া হয়েছে। এখানে b12 ইন্টু ইউনিউ, এইটাকে আমরা দেখেছি আগে b12ও যা b21ও তাই, আইনস্টাইন বি কোএফিসিয়েন্ট।
B1 to ইউনিউ এইটাকে আমরা WP এরকম একটা সিম্বল দিয়ে রিরাইট করলাম। তাহলে B21 ইউনিউ এটাকেও WP দিয়ে রিরাইট করা যায়। তাহলে এই দুটো টার্মকে একসাথে লিখতে পারি অ্যাজ WP ইন্টু N1 মাইনাস N2, আর এইটা যেমন ছিল সেরকমই রইল মাইনাস A21 ইন্টু N2। ওকে, এখন যেহেতু এই সিস্টেমটা টু লেভেল সিস্টেম, N1 প্লাস N2 ইজ কনস্ট্যান্ট, কাজে dN1 dt প্লাস dN2 dt ইজ ইকুয়াল টু 0, therefore dN2 dt ইকুয়ালস টু মাইনাস dN1 dt। অর্থাৎ টু লেভেল সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা হায়ার লেভেলের রেট ইকুয়েশনটাকে লিখতে পারি, রেডিলি আমরা লোয়ার স্টেটের পপুলেশন রেট ইকুয়েশনটাকে লিখে ফেলতে পারবো। ওকে, ইন স্টেডি স্টেট ন্যাচারালি dN1 dt বা dN2 dt এইটা উইল বি 0। তাতে করে কি পাওয়া যাবে, এখান থেকে এই টার্মটাকে 0 করে দাও, WP N1 minus N2 minus A21 into N2 এটা equals to 0, so you have N2 equals to WP by WP plus A21 into N1। একটা সিম্পল অ্যালজেব্রা যেটা নিজেরা হাতে করছে দেখতে পারো। এবার এই এক্সপ্রেশনটা থেকে আমরা পপুলেশন ডিফারেন্সটা ক্যালকুলেট করব। হ্যাঁ, N2 minus N1 হায়ার এনার্জি স্টেট পপুলেশন মাইনাস পপুলেশন অফ লোয়ার এনার্জি স্টেট, এই ডিফারেন্সটাকে ক্যালকুলেট করো। এখানে N2 মাইনাস N1 এইখানটায় কোথায় একটা গন্ডগোল হয়েছে, এইটা WP বাই WP81 মাইনাস 1 হওয়া উচিত, এইটাতে একটু ভুল আছে, জাস্ট মাইনাস 1টা পরে হবে আর কি। সেটাকে যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখতে পাবে ইট ইজ ইকুয়াল টু minus A21 by WP plus A21 into N1, and the fact is that this term is less than 0। A21 এটা একটা পজিটিভ কনস্ট্যান্ট, WP এটা একটা পজিটিভ কনস্ট্যান্ট, N1 টা জাস্ট নাম্বারকে রিপ্রেজেন্ট করে, কাজেই এন্টায়ার জিনিসটা পজিটিভ, কিন্তু সামনে একটা নেগেটিভ সাইন রয়েছে, দ্যাট উইল মেক ডেল এন নেগেটিভ। এই কথার অর্থ কি, N2 টা ইজ লেস দেন N1। একটা টু লেভেল সিস্টেমের কথা যদি কনসিডার করি, দেখতে পাচ্ছ যে কোনোভাবেই কিন্তু পপুলেশন ইনভার্সনটা অ্যাচিভ করা সম্ভব নয়। পপুলেশন ইনভার্সন ক্যান নেভার বি অ্যাচিভড উইথ এ টু লেভেল সিস্টেম, no matter how high the pumping power is। WP is called the pumping power। তুমি পাম্পিং পাওয়ারটাকে যদি জাস্ট ম্যাথমেটিক্যাল আর্গুমেন্টের জন্য যদি বলো যে WP টা টেন্ডস টু ইনফিনিটি, so that will make del n equals to 0, but it cannot make del n a positive quantity, it cannot make N2 greater than N1, at best we can have N2 equals to N1, that is population inversion cannot be achieved in a two level system। Okay, so we have to go for a higher level system। Let us consider a three level energy system। এখানে যেমনটা দেখতে পাচ্ছ থ্রি লেভেল সিস্টেম, এখানে যেমনটা দেখতে পাচ্ছ E1 E2 E3 তিনটে এনার্জি লেভেলকে দেখানো হয়েছে উইথ পপুলেশন N1 N2 and N3 রেসপেক্টিভলি। আমরা এখানে পাম্পিংটা করছি ফ্রম লোয়ার এনার্জি স্টেট টু দি হাইয়েস্ট এনার্জি স্টেট। E1 থেকে E3 এনার্জি স্টেটে পাম্পিং করা হচ্ছে, অ্যাটমগুলোকে লোয়ার এনার্জি স্টেট থেকে একদম টপ যে এনার্জি স্টেটটা রয়েছে সেইখানে পাম্প করা হচ্ছে। এবার এই স্টেটটা একটা শর্ট লিভড স্টেট, এখানে অ্যাটম বা মলিকিউলগুলো খুব বেশিক্ষণ থাকতে পারে না, তারা ফার্স্ট ডিকে করে যায় টু দি সেকেন্ড এনার্জি স্টেট। এবার এই সেকেন্ড এনার্জি স্টেটটা একটা মেটাস্টেবল স্টেট, এমনভাবে লেভেলটাকে চুজ করা হয় যাতে করে এই ইন্টারমিডিয়েট এনার্জি স্টেটটা একটা মেটাস্টেবল স্টেট হয়। মেটাস্টেবল স্টেট হলে এখানে পপুলেশনগুলো ট্র্যাপড হয়ে যাবে, এবং তাতে করে এই লোয়ার এনার্জি স্টেট আর এই হায়ার এনার্জি স্টেট এই দুটোর মধ্যে পপুলেশন ইনভার্সনটাকে অ্যাচিভ করা সম্ভব হবে। ইন এ লেজার সিস্টেম আমরা এই লেজারটাকে পাই, লেজার ট্রানজিশনটা করেসপন্ডস টু transition from E2 to energy state E1, pumping transition ta corresponds to E1 to E3, whereas laser transition ta corresponds to E2 to E1। Let us write the rate equation of level 3, ddt of N3, third level population rate equation টাকে যদি লেখা হয়, দেখো কিভাবে থার্ড লেভেলের পপুলেশনটা এফেক্টেড হচ্ছে। প্রথমত পাম্পিং ট্রানজিশনের থ্রুতে কিছু পপুলেশন গ্যাদার্ড হচ্ছে E3 এনার্জি স্টেটে, আবার যেহেতু পাম্পিং ট্রানজিশনটা অন আছে E1 থেকে E3 এই এনার্জি স্টেটের জন্য কিছু ফোটনসও রয়েছে, তাহলে
এই E3 এনার্জি স্টেটের কিছু মলিকিউল বা কিছু অ্যাটম স্টিমুলেটেড এমিশন প্রসেসে এই স্টেটে ফিরে আসবে। এটা একটা প্রসেস। আর আরেকটা প্রসেস হচ্ছে যে থার্ড লেভেল থেকে কিছু পপুলেশন স্পন্টেনিয়াসলি ডিকে করে সেকেন্ড স্টেটে আসছে। তোমরা একটা জিনিস ভাবতেই পারো যে why I am not considering the spontaneous emission from 3 to 1। 3 নাম্বার স্টেট থেকে 1 নাম্বার স্টেটে স্পন্টেনিয়াস এমিশনটা আমরা কনসিডার করছি না, তার কারণ ইন প্র্যাকটিস 3 লেভেল সিস্টেমের ক্ষেত্রে এই থার্ড লেভেলটা এমন চুজ করা হয় যাতে করে spontaneous emission rate from 3 to 2 is much larger as compared to the spontaneous emission rate from 3 to 1। সেই জন্য আমরা জিনিসটাকে ইগনোর করেছি। তাহলে সামারাইজ করার জন্য আবার বলছি, যদি থার্ড লেভেলের পপুলেশন রেটটাকে লিখতে চাই, আমাদেরকে দেখতে হবে কোন কোন প্রসেসে এই স্টেটের পপুলেশনটা ইনক্রিজড হচ্ছে আর কোন কোন প্রসেসে এই স্টেটের পপুলেশনটা ডিকে করে যাচ্ছে। যেমনটা বললাম যে পাম্পিং ট্রানজিশনের জন্য E1 এনার্জি স্টেট থেকে অ্যাবজর্পশনের জন্য এই লেভেলের পপুলেশনটা বাড়ছে। এইখান থেকে E1 এনার্জি স্টেটে স্টিমুলেটেড এমিশনের জন্য এই লেভেলের পপুলেশনটা কমছে। আর এই স্টেট থেকে এই স্টেটে E3 থেকে E2 এই স্টেটে ফাস্ট ডিকের জন্য, স্পন্টেনিয়াস ডিকের জন্য থার্ড লেভেলের পপুলেশনটা কমে যাচ্ছে। এখানে দেখো সেইগুলি লেখা হয়েছে, দি ফার্স্ট টার্ম অ্যাকাউন্টস ফর দি অ্যাবজর্পশন ফ্রম লেভেল 1 টু লেভেল 3। এই টার্মটা অ্যাকাউন্টস ফর দি স্টিমুলেটেড এমিশন ফ্রম স্টেট 3 টু 1। আর এই যে টার্মটা, এই টার্মটা অ্যাকাউন্টস ফর দি স্পন্টেনিয়াস এমিশন ফার্স্ট ডিকে ফ্রম লেভেল 3 টু লেভেল 2। B13 ইউনিউ এইটাকে আমরা WP দিয়ে রিপ্রেজেন্ট করলাম। WP টাকে পাম্প পাওয়ার বলা হয়, পাম্পিং পাওয়ার বা পাম্প পাওয়ার। B31 আর B13 একই জিনিস, তাহলে B13 ইউনিউকে WP দিয়ে রিপ্রেজেন্ট করলে B31 ইউনিউটাকেও WP দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে, অর্থাৎ DDT অফ N3 এইটাকে আমরা এই ইকুয়েশনটা দিয়ে রিরাইট করে ফেলতে পারি। এবার কনসিডার দি রেট ইকুয়েশন অফ লেভেল 2। সেকেন্ড লেভেলের রেট ইকুয়েশনটাকে কনসিডার করো। আগের মতোই স্টাডি করে নাও যে কোন কোন প্রসেসে এই স্টেটের পপুলেশনটা বাড়ছে আর কোন কোন প্রসেসে এই স্টেটের পপুলেশনটা কমতে থাকছে। প্রথমত এই স্টেটের যে পপুলেশন, সেকেন্ড স্টেটের পপুলেশনটা বাড়তে থাকছে বিকজ অফ ফাস্ট ডিকে, বিকজ অফ স্পন্টেনিয়াস এমিশন ফ্রম লেভেল 3 টু লেভেল 2। ফাস্ট ডিকে বা স্পন্টেনিয়াস এমিশন প্রসেসে 3 নাম্বার থেকে 2 নাম্বার স্টেটে পপুলেশনটা গ্যাদার হচ্ছে, পপুলেশনটা বেড়ে যাচ্ছে। আবার এই স্টেট থেকে এই স্টেটে স্টিমুলেটেড এমিশন হচ্ছে। এই স্টেট থেকে এই স্টেটে যদি স্টিমুলেটেড এমিশন হয় তাহলে তাতে করে সেকেন্ড লেভেলের পপুলেশনটা কমে যাবে। যদি এই দুটো স্টেটের মধ্যে স্টিমুলেটেড এমিশনের কথা কনসিডার করি, কিছু ফোটন তো থাকছে, সেই ফোটনগুলো মে বি অ্যাবজর্বড by the atoms or molecules in level 1 to make a transition into level 2, thus increasing the population of the second state। তাহলে আবার একবার জিনিসটাকে এ করা যাক, ডিসক্রাইব করা যাক। কি বলছিলাম যে এই এই সেকেন্ড এনার্জি স্টেটের পপুলেশনটা দুটো প্রসেসে বাড়ছে। কি কি? একটা হচ্ছে থার্ড থেকে সেকেন্ড লেভেলে স্পন্টেনিয়াস ডিকের জন্য পপুলেশনটা বাড়ছে, আর আরেকটা প্রসেস হচ্ছে যে ফার্স্ট লেভেল থেকে সেকেন্ড লেভেলে অ্যাবজর্পশন হচ্ছে, তার জন্য পপুলেশন বাড়ছে। আর কোন কোন প্রসেসে এই সেকেন্ড স্টেটের পপুলেশনটা কমছে? একটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন ফ্রম 2 টু 1 আর একটা স্পন্টেনিয়াস এমিশন ফ্রম 2 টু 1। তাহলে dn টু dt এইটাকে লিখতে পারি অ্যাজ a3 টু n3। এইটা বুঝতে পারছো, এটা কি রিপ্রেজেন্ট করছে? স্পন্টেনিয়াস এমিশন রেট ফ্রম লেভেল 3 টু লেভেল 2। এইটা কি রিপ্রেজেন্ট করছে? b12 ইউ নিউ, বাট এই নিউটা কিন্তু নিউ এল, লেজার ট্রানজিশনের করেসপন্ডিং। আগে যে নিউটা দিয়েছিলাম সেই নিউটা করেসপন্ডস টু পাম্পিং ট্রানজিশন E3 মাইনাস E1, এই ইকুয়ালস টু H নিউ। আর এখানে যে নিউটার কথা বলছি সেটা করেসপন্ডস টু লেজার ট্রানজিশন E2 মাইনাস E1, দ্যাট ইজ ইকুয়ালস টু H ইন্টু নিউ এল। তাহলে B12 U নিউ এল ইন্টু N1, এইটা রিপ্রেজেন্টস দি অ্যাবজর্পশন ফ্রম লেভেল 1 টু লেভেল 2। এইটা B21 U নিউ এল ইন্টু, দ্যাট রিপ্রেজেন্টস দি এমিশন, স্টিমুলেটেড এমিশন ফ্রম লেভেল 2 টু লেভেল 1। আরেকটা টার্ম এখানে থাকা উচিত ছিল, সেটা মিসিং আছে, এটা তোমরা অ্যাড করে নিও।
this term is equal to minus A21 into that represents the spontaneous emission from level 2 to level 1. পরের স্টেপে সেটাকে লেখা আছে, এই টার্মটাকে ইন্ট্রোডিউস করা আছে। আগে যেমন ছিল এই টার্মটা এখানে একই রকম ভাবে রয়েছে। এখানে B12 ইন্টু ইউ নিউএল এটাকে WL দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, একইভাবে B21 ইউ নিউএল সেটাকেও WL দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর যে ফোর্থ টার্মটার কথা বলছিলাম আগের স্টেপে মিসিং ছিল, সেটা এখানে ইন্ট্রোডিউস করা আছে মাইনাস A21 ইন্টু N2. So that's how we can write down the population rate of second level. এই দুটো যদি থাকে তাহলে ফার্স্ট লেভেলের পপুলেশন রেটটা কত হবে সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি, তার কারণ n1 plus n2 plus n3 equals to constant. Therefore dn1 dt plus dn2 dt plus dn3 dt equals to 0. You know dn3 dt, you know dn2 dt, and thus you can calculate dn1 dt. ওকে, আমরা যেটা করতে চাইছি সেটার জন্য যদিও দরকার নেই, কিন্তু যদি ফার্স্ট লেভেলটা রেট ইকুয়েশনকে লিখতে বলে সেটা আমরা করতেই পারি। এবং প্রসেসগুলো কি কি বুঝতে পারছো, এই লেভেলের পপুলেশনটা কমে যায় বিকজ অফ পাম্পিং ট্রানজিশন এবং বিকজ অফ অ্যাবজর্পশন ফ্রম 1 to 2। আর কোন কোন প্রসেসে বাড়ে, স্টিমুলেটেড এমিশন ফ্রম 3 to 1 এই প্রসেসে বাড়ে, স্টিমুলেটেড এমিশন ফ্রম 2 to 1 এই প্রসেসে বাড়ে, আর স্পন্টেনিয়াস এমিশন ফ্রম 2 to 1 এই প্রসেসে বাড়ে। এই প্রসেসগুলোকে যদি কনসিডার করো তাহলে সেখান থেকেও dn1 dt কত হয় সেটাকে লিখে নিতে পারো, এটা একটা এক্সারসাইজ হিসাবে নিতে পারো। Okay, now we are considering a steady state, and in steady state the population of all the states are constant. n1 n2 n3 all are constant, that is dn1 dt equals to 0, dn2 dt equals to 0, dn3 dt equals to 0. যদি dn3 dt 0 হয়, এই টার্মটাকে 0 করে দাও, wp n1 wp n3 a32 n3 equals to 0, এটাকে 0 করে দাও, করে দিয়ে n3 টাকে লেখো in terms of n1, n3 equals to wp by wp plus a32 into n1. একইভাবে make dn2 dt equals to 0, dn2 dt যদি 0 হয় সেটাকে 0 করো, করে এখান থেকে n2 টাকে বের করো। একটা সিম্পল অ্যালজেব্রা করা হয় যেখানে দেখতে পাচ্ছ n2 টাকে লিখতে পারি এরকম ফর্মে। এবার n3 টা n1 এর টার্মে কেমন হয় দেখেছি, আগের স্লাইডে সেইটা ছিল, সেটাকে বসিয়ে দিলে এরকম একটা জিনিস হবে আর কি। হ্যাঁ, এরপর আরো একটা স্টেপ যেতে পারো, n2 equals to wl wp plus wl h2, এই মাল্টিপ্লিকেশনটা করে নেওয়া হচ্ছে, wl wp wl h2 আর wp h2 এটা ছিলই, দ্যাট ডিভাইডেড বাই wp h2, আর এখান থেকে আরেকটা ফ্যাক্টর চলে আসছে wl h1 into n1. নাও ক্যালকুলেট দি পপুলেশন ডিফারেন্স। এখানে দেখো যে লেজার ট্রানজিশনটার কথা বলছি সেটা কোন দুটো লেভেলের মধ্যে কনসিডার করা হচ্ছে, বিটুইন লেভেল 2 অ্যান্ড লেভেল 1। তাহলে পপুলেশন ইনভার্সনটা যখন আমরা ক্যালকুলেট করব বা পপুলেশন ডিফারেন্সটা যখন ক্যালকুলেট করব সেক্ষেত্রে ইনটু মাইনাস n1 এই টার্মটাকে ক্যালকুলেট করতে হবে। ইনটু মাইনাস n1, ইনটুটা আমরা আগে এখানে লিখেছিলাম, ইনটু মাইনাস n1 করে দেখো কত হয়, দেখতে পাচ্ছ। অ্যালজেব্রিক্যালি যদি প্রসিড করা হয় তাহলে এরকম একটা স্টেপে আসতে পারো, এগুলো নিজেদের হাতে করে নিও। ফর পপুলেশন ইনভার্সন ন্যাচারালি ডেল এনটা গ্রেটার দেন 0, পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করতে গেলে ডেল এনটাকে 0 থেকে বড় হতে হবে, অর্থাৎ এই এক্সপ্রেশনের যে নিউমারেটরটা দেখতে পাচ্ছ সেইটাকে পজিটিভ হতে হবে। সেইটা পজিটিভ হতে গেলে অবশ্যই প্রথমেই যেটা স্যাটিসফাইড হতে হবে a32 গ্রেটার দেন a21। যদি এইটা না হয়, a32টা যদি স্মলার হয় তাহলে এটা কি একটা নেগেটিভ কোয়ান্টিটি, এটাও একটা নেগেটিভ কোয়ান্টিটি, তাহলে ডেলেনটা কখনো পজিটিভ হবে না। ডেলেনটা পজিটিভ হতে গেলে প্রথমেই যে কন্ডিশনটা স্যাটিসফাইড হতে হবে, দ্যাট ইজ a32 ইজ গ্রেটার দেন a21, দ্যাট ইজ রেট অফ স্পন্টেনিয়াস emission from level 3 to level 2 must be larger as compared to the spontaneous emission rate from level 2 to level 1. That is the necessary condition to have lasing action in a 3-level system. But this is not sufficient. তার কারণ এইটা পজিটিভ হলেও not necessarily এই পুরো কোয়ান্টিটিটা এই কোয়ান্টিটি থেকে বড় হবে। তাহলে এটাকে যদি সাফিসিয়েন্ট হতে হয় তাহলে অবশ্যই এই কোয়ান্টিটিটা মাস্ট বি গ্রেটার দেন a32 a21, অর্থাৎ wp মাস্ট বি গ্রেটার দেন a32 a21 ডিভাইডেড বাই a32 মাইনাস a21। তাহলে wp এই যে পাম্প পাওয়ার যেটা বলছিলাম তার একটা মিনিমাম ভ্যালু থাকতে হবে, সেই মিনিমাম ভ্যালুটা কি এই রেশিওটার সাথে সমান, এটাকে আমরা থ্রেশহোল্ড পাম্প পাওয়ার বলি।
threshold pump power is given by H32 H1 by H32 minus H1. Okay, so that's about the 3-level ledger system. Next, consider a 4-level ledger system. এখানে আমরা আরো একটা এনার্জি লেভেলের কথা কনসিডার করছি। 3-level ledger সিস্টেমের ক্ষেত্রে একটা ড্রব্যাক হচ্ছে যে পপুলেশন ইনভার্সনটা অ্যাচিভড হচ্ছে বিটুইন an excited state and the ground state. সেই জন্য এই পপুলেশন ইনভার্সনটাকে কন্টিনিউয়াসলি মেনটেন করাটা ডিফিকাল্ট। আমরা পরে দেখবো যে রুবি লেজার ইজ অ্যান এক্সাম্পল অফ এ 3-level ledger সিস্টেম, যেখানে কিন্তু আমরা পালসড লেজার পাই। কন্টিনিউয়াস ওয়েভ লেজারটা 3-level ledger সিস্টেম থেকে পাওয়া সম্ভব হয় না। কেন নয় সেটা নিয়ে আমরা আরো পরে ডিটেইলে ডিসকাস করব ইন দি কনটেক্সট অফ রুবি লেজার। Okay, for the time being, let us proceed. Let us consider a 4-level ledger system. এখানে আগের মতোই একটা স্কিম দেখানো হয়েছে, এক্সেপ্ট যে আমরা একটা অ্যাডিশনাল এনার্জি লেভেলের কথা কনসিডার করেছি। E1 E2 E3 E4 এরকম 4টে স্টেট আছে, সেগুলোকে 1 2 3 4 দিয়ে মার্ক করা আছে। এই স্টেটগুলোর পপুলেশন N1 N2 N3 N4 রেসপেক্টিভলি। এখানে দেখতে পাচ্ছ যে পাম্পিং ট্রানজিশনটা করেসপন্ডস টু স্টেট 1 অ্যান্ড স্টেট 4। স্টেট 1 গ্রাউন্ড স্টেটের পপুলেশনটা লোয়েস্ট এনার্জি স্টেটের পপুলেশনটাকে পাম্প করা হচ্ছে টু দি মোস্ট হাইয়েস্ট এক্সাইটেড স্টেট। এবার এই হাইয়েস্ট যে এক্সাইটেড স্টেট E4 এনার্জি স্টেট, এইখান থেকে অ্যাটম বা মলিকিউলগুলো ফার্স্ট দিকে পারফর্ম করে এই থার্ড স্টেটটাতে আসে। থার্ড স্টেটটা এমনভাবে চুজ করা হয় যাতে করে এটা একটা মেটাস্টেবল স্টেট হয়। মেটাস্টেবল স্টেট হলে ন্যাচারালি এখানে পপুলেশনগুলো গ্যাদার্ড হয়ে যাবে, এখানে পপুলেশনটা জমতে থাকবে। এই সেকেন্ড আর থার্ড এই দুটো স্টেটের মধ্যেই লেজার ট্রানজিশনটা দেখা হয়। আর যখনই অ্যাটম বা মলিকিউলগুলো সেকেন্ড এনার্জি স্টেটে আসছে, সেকেন্ড এনার্জি স্টেটের লাইফ টাইমটাও ভেরি শর্ট। তাতে করে কি হচ্ছে যে তোমার খুব তাড়াতাড়ি তারা ডিকে করে লোয়ার এনার্জি স্টেটে ফিরে আসছে। বুঝতে পারছো, এটা একটা মেটাস্টেবল স্টেট আর এটা একটা শর্ট লিভড স্টেট। কাজেই এখানে পপুলেশনগুলো গ্যাদার হচ্ছে আর এখানে পপুলেশনটা আসছে, আসার সাথে সাথেই লোয়ার এনার্জি স্টেটে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এতে করে আমরা এই থার্ড আর সেকেন্ড এই দুটো স্টেটের মধ্যে পপুলেশন ইনভার্সনটাকে মেনটেন করে রাখতে পারবো এবং একটা কন্টিনিউয়াস ওয়েভ আউটপুট পেতে পাবো। আগের মতো অ্যাপ্রোচই আমরা রেট ইকুয়েশনগুলোকে লিখে ফেলতে পারি। দেখো, ফোর্থ লেভেলের রেট ইকুয়েশনটাকে লেখা হয়েছে। আগের মতোই আমাদেরকে দেখতে হবে যে কোন কোন প্রসেসে এই স্টেটের পপুলেশনটা ডিক্রিজড হয় বা ইনক্রিজড হয়। যেহেতু পাম্পিং ট্রানজিশন কনসিডার করছি বিটুইন লেভেল 1 অ্যান্ড 4, তাহলে এই প্রসেসে পপুলেশন অফ দি লোয়ার এনার্জি স্টেট উইল বি পাম্পড টু দি হায়ার এনার্জি স্টেট, thus increasing the population of the state. ওকে, আবার পাম্পিং ট্রানজিশনটা অন থাকলে ন্যাচারালি কিছু পপুলেশন স্টিমুলেটেড হবে ফ্রম ফোর্থ এনার্জি স্টেট টু দি ফার্স্ট এনার্জি স্টেট, তাতে করে ডিকে করে যাবে স্টেটের পপুলেশনটা। আর ফার্স্ট ডিকে স্পন্টেনিয়াস প্রসেসে এখান থেকে এখানে ডিকে করবে। হ্যাঁ, আগে যেমন আমরা 3-level লেজার সিস্টেমের ক্ষেত্রে স্পন্টেনিয়াস এমিশন ফ্রম থার্ড লেভেল টু ফার্স্ট লেভেল ইগনোর করেছিলাম, এখানেও দেখো স্পন্টেনিয়াস এমিশন রেট ফ্রম ফোর্থ লেভেল টু ফার্স্ট লেভেল সেই টার্মটাকে আমরা ইগনোর করেছি, তার কারণ স্পন্টেনিয়াস এমিশন ফ্রম ফোর্থ লেভেল টু থার্ড লেভেল ইজ মাচ লার্জার। তাহলে এই আইডিয়াটার উপর বেস করে আমরা রেট ইকুয়েশনটাকে লিখে ফেলতে পারি, ম্যাথমেটিক্যালি জিনিসটাকে লিখে ফেলতে পারি অ্যাজ B14 U N1। প্রথম টার্মটা কি রিপ্রেজেন্ট করছে? প্রথম টার্মটা রিপ্রেজেন্টস দি অ্যাবজর্পশন ফ্রম স্টেট 1 টু স্টেট 4। সেকেন্ড টার্মটা কি রিপ্রেজেন্ট করছে? স্টিমুলেটেড এমিশন ফ্রম স্টেট 4 টু স্টেট 1। আর লাস্ট যে ইকুয়েশনটা, লাস্ট টার্মটা রিপ্রেজেন্টস দি স্পন্টেনিয়াস এমিশন রেট ফ্রম লেভেল 4 টু লেভেল 3। এবার B14 ইউনিউ এটাকে পাম্প পাওয়ার বলেছি, WP দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। একই যুক্তিতে B41 ইউনিউ সেটাকেও WP দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, করে DN4 DTটাকে রিরাইট করা হয়েছে। নেক্সট, রাইট ডাউন দি রেট ইকুয়েশন অফ দি থার্ড লেভেল। পরের লেভেলটার রেট ইকুয়েশনটাকে লিখে ফেলো। কিভাবে লিখতে পারো?
ডিডিটি অফ N3 দেখো কিভাবে থার্ড লেভেলের পপুলেশনটা এফেক্টেড হচ্ছে। প্রথমত থার্ড লেভেলের পপুলেশনটা ইনক্রিজড হচ্ছে বিকজ অফ ফার্স্ট ডিকে ফ্রম লেভেল 4 টু লেভেল 3। তারপর স্টিমুলেটেড এমিশন প্রসেসে এই স্টেটের পপুলেশনটা কমে যাচ্ছে। যেহেতু লেজার ট্রানজিশন রয়েছে, লেজার ফ্রিকোয়েন্সি আছে সিস্টেমটার মধ্যে, কিছু অ্যাটম মলিকিউল সেকেন্ড এনার্জি স্টেট থেকে থার্ড এনার্জি স্টেটে অ্যাবজর্পশন প্রসেসে এক্সাইটেড হবে, তাতে করে পপুলেশন বাড়বে। আর এইখান থেকে এই লেভেল থেকে এই লেভেলে স্পন্টেনিয়াস এমিশন হচ্ছে, তাতে করে কমবে। তাহলে চারটে টার্ম আমরা পাবো, দুটো হচ্ছে পপুলেশনটাকে ইনক্রিজ করছে আর দুটো টার্ম পপুলেশনটাকে ডিক্রিজ করাচ্ছে। ওকে, ফার্স্ট ডিকে প্রসেসে পপুলেশনটা বাড়ছে, এই সেকেন্ড থেকে থার্ড লেভেলে অ্যাবজর্পশন প্রসেসে পপুলেশনটা বাড়ছে, এইখান থেকে এইখানে থার্ড থেকে সেকেন্ডে স্টিমুলেটেড এমিশন প্রসেসে পপুলেশনটা কমছে, এবং 3 to 2 এই লেভেলে এই দুটো লেভেলের মধ্যে স্পন্টেনিয়াস এমিশন প্রসেসে থার্ড লেভেলের পপুলেশনটা কমতে থাকছে। তাহলে ডিটি অফ N3 সেটাকে লেখা যেতে পারে অ্যাজ A43N4। এটা যেটা বললাম spontaneous emission rate from 4 to 3, B23 Unuel into, that is the stimulated emission from absorption from level 2 to 3, B32 Unuel N3, that is stimulated emission from 3 to 2, and minus A32 N3, that is spontaneous emission rate from 3 to 2। B23 ইউনিএল এটাকে WL দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, একইভাবে B32 ইউনিএল সেটাকেও WL দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাতে করে ডিডিটি অফ N3 টাকে এই ইকুয়েশনটার টার্মে রিরাইট করা যেতে পারে। একদম সিমিলার অ্যাপ্রোচ ফলো করতে পারি টু রাইট ডাউন দ্য রেট ইকুয়েশন অফ দি সেকেন্ড এনার্জি স্টেট। সেকেন্ড এনার্জি স্টেটের যদি রেট ইকুয়েশনটাকে লিখতে হয়, প্রসেসগুলো কনসিডার করো। দেখো স্টিমুলেটেড এমিশন প্রসেসে এই স্টেটের পপুলেশনটা বাড়ছে, 3 to 2 স্পন্টেনিয়াস এমিশনের জন্য পপুলেশনটা বাড়ছে। অন দি আদার হ্যান্ড অ্যাবজর্পশনের জন্য এই স্টেটের পপুলেশন কমছে, আর এই 2 to 1 ফার্স্ট দিকে স্পন্টেনিয়াস এমিশনের জন্য পপুলেশনটা কমে যাচ্ছে। সো ডিডিটি অফ N2 ইকুয়ালস টু B32 ইউনিউএল N3, এই টার্মটা রিপ্রেজেন্ট করছে stimulated emission from 3 to 2, A3 to N3, এটা represents spontaneous emission rate from 3 to 2, third termটা represents the absorption from 2 to 3, and fourth term represents spontaneous decay rate from 2 to 1। B3 to ইউনিএল টাকে WL দিয়ে লেখা হয়েছে, কাজী ডিডিটি অফ N2 সেটাকে আমরা ইকুয়েশনটা টার্মে রিরাইট করে ফেলতে পারি। প্রথম লেভেলটা লেখার দরকার নেই, রেট ইকুয়েশনটা কি হয়, বা চাইলে তুমি করতেই পারো। দেখো কি কি প্রসেসে পপুলেশনটা কমে যাচ্ছে। পাম্পিং ট্রানজিশনের জন্য পপুলেশনটা কমছে। অন দি আদার হ্যান্ড বাড়ছে কিভাবে, বাড়ছে এই 4 থেকে 1 স্টিমুলেটেড এমিশন হচ্ছে, আর 2 থেকে 1 স্পন্টেনিয়াস এমিশন হচ্ছে। সেই দুটোকে হিসাবের মধ্যে নিলে ডিডিটি অফ N1 এটাকে বের করে ফেলতে পারো। আর আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে N1 প্লাস N2 প্লাস N3 প্লাস N4 ইকালস টু কনস্ট্যান্ট, ক্লোজ সিস্টেম, কাজেই চারটে এনার্জি স্টেটের কথা কনসিডার করছি। N1 প্লাস N2 প্লাস N3 প্লাস N4 ইকালস টু কনস্ট্যান্ট, সো ডিডিটি অফ N1 প্লাস ডিডিটি অফ N2 প্লাস ডিডিটি অফ N3 প্লাস ডিডিটি অফ N4, এই সামটা ইকাল টু 0। আমরা ডিডিটি অফ N1 N2 ডিডিটি অফ N3 ডিডিটি অফ N4 পেয়েছি, সেইগুলোকে যদি যোগ করো, যোগ করে একটা -1 দিয়ে মাল্টিপ্লাই করে ডিডিটি অফ N1 সেটাকে বের করে ফেলতে পারো। এটাকে একটা এক্সারসাইজ হিসাবে নিতে পারো। কিন্তু আমি যেটা দেখাতে চাইছি তার জন্য সেটা দরকার নেই ক্যালকুলেট করার। হ্যাঁ, so what is the condition for population inversion in a 4 level ledger system? As you remember, for steady state the rate equation must be 0, population of each and every state will be constant। যদি আমরা প্রথমটা নয়, এটা বোধহয় আমরা থার্ড লেভেলটাকে নিয়েছি, তাই তো। ডিডিটি অফ N3 ডিটি এইটাকে 0-এর সাথে সমান করা হয়েছে। যাও আগের স্লাইডটাতে যাও। এই যে টার্মটা, এই টার্মটাকে 0-এর সাথে সমান করা হয়েছে করে, এটা নয়, ভুল বললাম, ডিডিটি অফ N2 ইকুয়ালস টু 0 করা হয়েছে। লাস্ট যে রেট ইকুয়েশনটা পেয়েছিলাম সেই লাস্ট রেট ইকুয়েশনটাকে 0-এর সাথে সমান করা হয়েছে করে, এইখান থেকে আমরা N3টা বের করেছি, জাস্ট অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন করে N3টাকে বের করেছি ইন টার্মস অফ N2। একই রকম ভাবে আর না করলেও চলবে, এটা রাদার আরো সিম্পলিফাইড ওয়েতেই দেখানো আছে। হ্যাঁ,
ডিডিটি অফ ইন টাকে 0 করে দাও, দিয়ে ইন টাকে লেখো ইন টার্মস অফ ইন এবার পপুলেশন ইনভার্সনটা যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, পপুলেশন ডিফারেন্সটা আমরা 3 to 2 এই দুটোর জন্য ক্যালকুলেট করব। So let us calculate the difference in 3 minus in 2. In 3 minus in 2, in 3 টাকে ইনটু টার্মে তো লেখাই হয়েছে আগের এক্সপ্রেশনটাতে, সেটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে 1 মাইনাস করে দেখো কি হয়, 81 minus 832 বাই দিস। এটাই হচ্ছে পপুলেশন ডিফারেন্স। যদি ডেলেনটাকে পজিটিভ হতে হয়, বুঝতে পারছো যে 81 মাস্ট বি গ্রেটার দ্যান 832, and that is the necessary and sufficient condition. 81 is greater than 832. Okay. So the necessary and sufficient condition for population inversion in a 4-level system is that the spontaneous emission rate from second level to the first level is larger than the spontaneous emission rate from the level 3 to level 2. Okay, so better stop here.